সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ভোটের যুদ্ধ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন ডাক্তার মুশতাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ ও সাবেক জিএস ডাকসু, এবং নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, পরিবর্তিত পরিস্থিতিতে এবারের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ। এমন আগ্রহ ও উদ্বেগের মধ্যে শুরু হলো ভোটের প্রচার। দর্শক, গণভোটের প্রচারণা আগেই শুরু হয়েছে। গতকাল থেকে সবগুলো রাজনৈতিক দলের প্রার্থীরা শুরু করেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। কেমন দেখছেন, কেমন হলো দুদিনের এই প্রচারণা? আমরা শুনবো ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছ থেকে। জি, শুরুটা ভালোই হলো। আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশ জাসদ, আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের শরিক সংগঠন। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ঢাকায় যারা আছি তারা একসাথে 52 ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে আমরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছি। এবং আমাদের যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আছেন তারাও স্থানীয় শহীদ মিনারে শপথ গ্রহণ করে তারা শুরু করেছেন। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, কোনো রকম বড় ধরনের সমাবেশ বা মিছিল সেটা করছেন না। তারা ছোট ছোট ঘরের উঠানে বৈঠক করছেন বা চায়ের দোকানে কথা বলছেন। আমার জানা মতে উৎসব মুখর পরিবেশই এখনও আছে, তবুও জনগণের মধ্যে বিভিন্ন রকম সন্দেহ উৎকণ্ঠা আছে। আমরা সেগুলো নিরসন করার চেষ্টা করছি। সেটার মাত্রাটা কোন পর্যায়ে এখন এসে, যদি আপনার কাছে আমি জানতে চাই, এই পর্যায়ে এসে এই যে উদ্বেগ উৎকণ্ঠার কথা বললেন, সেই মাত্রাটা কোন পর্যায়ে? শুরুর দিকে যতখানি ছিল তার থেকে কমে গেছে। হ্যাঁ, শুরুর দিকে তো বেশ শুরু আদৌ হবে কি না এরকম একটা মাত্রা কমে গেছে। আমার মনে হয় যে নির্বাচন যদি আনন্দমুখর পরিবেশের সামনের দিকে এগিয়ে যায় তা সেই মাত্রাটা আরও কমে যাবে। তবে রাজনৈতিক সেটা নিয়ে কোনো শঙ্কা আছে যে সামনের দিকে যে আপনি, এগুলো তো অনেকগুলো এই বিষয়ে পক্ষ আছে। তো রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক রাখে যে আমরা একটা গণতন্ত্রের উত্তরণ চাই, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ উত্তরণ চাই এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা স্থায়ী করতে চাই, তাহলে রাজনৈতিক দলগুলো আশা করি তারা এমন কোনো কাজ করবে না যেটা সুযোগ পাবে যারা এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা এবং যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, বিভিন্ন ধরনের কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তাদের হাতিয়ার যদি না হতে হয়, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়েই এগুলোর বিরুদ্ধে লড়তে হবে। এগুলো নানা রকম শক্তি তো আছেই যারা এই ধরনের শান্তিপূর্ণ নির্বাচনে একটা নির্বাচিত সরকার আসবে স্বস্তি বোধ করছে না, নানা অজুহাতে নানা কথাবার্তার মধ্য দিয়ে। সেটার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো একটা সাধারণ ঐক্য হওয়াটা খুবই দরকার। এবং পাশাপাশি অবশ্যই জনগণ, সিভিল সোসাইটি, বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাদেরকে এই বিষয়ে একটা ঐক্যমত আসা দরকার। আমাদের অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা হবে, শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু নির্বাচন ভণ্ডুল হয়ে গণতন্ত্রের পথে উত্তরণের পথে যদি কোনো বাধা সৃষ্টি না হয়, এই বিষয়ে আমাদেরকে মৌলিকভাবে একমত হতে হবে। তাহলে সেই আশঙ্কাটা কমে যাবে মানুষের মধ্যে। নানা রকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তাগুলোও কিন্তু খুব একটা বাজার পাবে না। শান্তিপূর্ণভাবেই আমরা হয়তো নির্বাচনী প্রচারণা, প্রতিযোগিতা এবং কে কীভাবে দেশটা পরিচালনা করতে চায় সেই বিতর্কটা সামনে আসবে। নির্বাচন কমিশন অবশ্যই বিভিন্ন জায়গায় নির্বাচনী ইশতেহার নিয়ে সেগুলো করার চেষ্টা করছে, উদ্যোগটা যেন অব্যাহত থাকে। এবং তাহলে মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য ভিত্তিতে, তাদের প্রতিশ্রুতি এবং অতীত কার্যকলাপের ভিত্তিতে ইতিবাচকভাবে মূল্যায়ন করার একটা পরিবেশ তারা পাবে। একে অপরের বিষোদ্গার বা তাদের নেতা নেত্রীকে নিন্দাবাদ, মুর্দাবাদের মাধ্যমে বিবেচনা হবে না, বা কোনো আঞ্চলিকতা, ধর্মের ব্যবহার, কালো টাকার ব্যবহার, মিথ্যা গুজব। এখন সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে অনেক মিথ্যা গুজব প্রচার হচ্ছে। যারা একটু এই বিষয়ে জানে তারা বুঝতে পারছে কোনটা মিথ্যা কোনটা সত্য, কিন্তু ব্যাপক জনগণ চট করে বিভ্রান্ত হতে পারে।
কাজে এই বিষয়ে ইলেকশন কমিশন অবশ্য তারা উদ্যোগ নিয়েছে যে যারা অফিসিয়াল প্রচার মাধ্যম করবে তাদের ফেসবুক পেজ বা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে সেগুলো তারা নথিবদ্ধ করছেন যেন ওগুলো আবার হ্যাক না হয়ে যায়, তো এর বাইরে যেন কোনো মানে মিথ্যা প্রচারটা না আসে। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত ভালো, এবং আমি আশাবাদী। আমি সবসময় বলে এসেছি নির্বাচন হবেই, নির্বাচন ঠেকাতে পারবে না, কারণ মানুষ এটা চাচ্ছে। এবং এই ক্রাইসিস থেকে উত্তরণের যে 5ই আগস্টে যে বিজয়টা হয়েছে জনগণের, সেই বিজয়টাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে একটা নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই আমরা একটা ধাপ পার হতে পারি। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। নীলুফার চৌধুরী মণি, আপনি শুনছিলেন মুশতাক ভাই যে বিষয়গুলো বললেন। মণিয়াপা অনেকগুলো বিষয় নিয়ে আসছে, এর মধ্যে একটা বিষয় আসছে যে মানুষের মধ্যে সংখ্যার জায়গাটা সেটা অনেকটা কমে এসেছে। তো আপনাকে কাছ থেকে আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে প্রচারণাটা শুরু হয়েছে মাত্র, যদি জানতে চাই এখনই কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, গতকাল থেকে আজকে পর্যন্ত 2 দিন চলে গেল। গতকালকে একটু সমস্যা আমরা দেখেছি, আজকে এখন পর্যন্ত শুনিনি। আলহামদুলিল্লাহ 2টা দিন গেল। যখন দিনটা চলে যায় কোনো উত্তাপবিহীন, তখন ভালো লাগে, তখন মনে হয় এমনই হবে, হলে ভালো। এবং এটাই মানুষের, জনগণের প্রত্যাশা, আমাদের যারা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের প্রত্যাশা। কিন্তু যে কথাগুলো হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে যে আমার সুবিধা না হলে আমি কি করতে পারি, আপনার সুবিধা না হলে আপনি কি করতে পারেন, এবং এই যে জনশ্রুতিতে যে অবস্থা, 3 জন লোক একখানে হলেই বলে নির্বাচনটা কি হবে, আসলে কি হচ্ছে, এই জায়গাটা কিন্তু কেউ ক্লিয়ার করতে পারছে না। এই জায়গাটা থেকে অনেকখানি আমরা বেরিয়ে এসেছি, যে কারণ 12 তারিখ ইলেকশন হচ্ছে, প্রচার প্রচারণা শুরু হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, 1/11 যখন হয়েছিল, 22 তারিখে নির্বাচন ছিল 2007-এর, 1/11 কিন্তু 11 তারিখে হয়েছে, মানে 10 দিন আগে। তো বাংলাদেশের মতো ভঙ্গুর একটা রাষ্ট্রের, গণতন্ত্রের দিক থেকে একদমই ভঙ্গুর রাষ্ট্রের আপনার কিছুই বলা যায় না। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে এনসিপির যে ইলেকশন চিফ, উনি 2 দিনই পর 3-4 দিন আগে দুটো কথা বলেছে। প্রথম দিন বলেছে যে একটা সুন্দর নির্বাচনের জন্য দরকার পড়লে পিছায় দিলে যদি ভালো হয় পিছায় দেওয়া যেতে পারে। পরের দিন বলেছে যে আমরা এখনও প্রস্তুত না, আমরা করবো কিনা আমরা এখনও ফাইনাল বলতে পারছি না। তো এই জায়গা, এটা কিন্তু একটা, তারা দল ছোট, কিন্তু তাদের ব্লেসিংটা কিন্তু অনেক বড়। এবং তাদের ব্লেসিংটা এতটুকু বড় যে আপনারা বা সমাজের আরও আমলারা তাদের গুরুত্ব দেয়। আমি সেই গুরুত্ব থেকেই কথাটা বললাম। এবং তারাও নির্বাচনী প্রচারণায় আছে। দুই পক্ষ, বড় জোটের 2 জোট, 2 পক্ষ একজন আরেকজনকে দোষারোপের রাজনীতি আছে। এটা কিন্তু খারাপ না, এটা ভালো, এটা গণতন্ত্রের চর্চা হওয়া ভালো, যে সবাইকে তটস্থ রাখাটা থাকুক। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটতে, তো আসলে বলে কয়ে দুর্ঘটনা আসে না। একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু আবার সেই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো আবার পিছিয়ে যাবে। তো আমরা এই আশঙ্কাটা মাথায় রেখে, কারণ আপনার নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে কোনোটাই ফুলফিল হয় না এই সরকারের সময়। তো এই ফুলফিল না হওয়ার জন্য আপনার প্রত্যেকটা মানুষের মধ্যে ভয় আছে। আমরা এখানে 3 জন কথা বলছি, আমাদের মধ্যে বাকবাতনরা যদি শুরু হয়ে যায়, আমরা কিন্তু 3 জনই 3 জনকে সন্দেহ করব যে দেশের বাইরের মানুষগুলো, পাবলিকদের কাছে এত অস্ত্র আছে, সরকারি অস্ত্র, ইলিগ্যাল অস্ত্র, লিগ্যাল অস্ত্র এবং ট্রানজিটের অস্ত্র, গোলাবারুদ, সরকারি গোলাবারুদ, ইলিগ্যাল গোলাবারুদ এত আছে। দেশে কোনো মবের ওরকম কোনো বিচার হচ্ছে না, হয় না। পুলিশ নির্লিপ্ত দাঁড়িয়ে থাকে। এই পুলিশ ইলেকশন পর্যন্ত কি করবে এটা একটা ব্যাপার। কিছু লাগালাগি হয় নাই, রক্ষা লাগলে পুলিশের কতটুকু দায় সক্ষমতা নিয়ে আপনি প্রশ্ন তুলতেছেন। অবশ্যই সক্ষমতা, তার উপর আবার তাদের নেগলেন্সিও একটা ব্যাপার, তার উপর তারা ট্রমাটাইজ, এটা নিরাপত্তার বিষয়, হ্যাঁ ট্রমাটাইজ। এই যে 5ই আগস্টের পরে থেকে তারা যে ট্রমাটাইজ, ওখান থেকে সরকার এবং সরকারের কোনো হ্যান্ডস তাদেরকে বের করে আনে নাই, মানে ওই উদ্যোগটা আমরা দেখি না এখন পর্যন্ত। সরকার থেকে বলা হয় নাই যে স্টপ দিস,
যা হবার হয়েছে এতদিন পর্যন্ত। এখন রাষ্ট্রের নিয়ম অনুযায়ী চলবে। কেউ তোমরা এখন, কারণ রেভলিউশন বেশি দিন থাকে না, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। এখন আপনি যদি বছরের পর বছর রেভলিউশন বলেন আর এই সন্ত্রাসী কার্যক্রম করে আপনার রেভলিউশনের দোহাই দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে হতে পারে না। তো এই কারণে আর আমলাদের যে মানে গঠন প্রণালী নির্বাচন উপলক্ষে, এটার মধ্যে ভীষণভাবে আপনার অসামঞ্জস্য আছে, অনিরপেক্ষতা আছে। এই অনিরপেক্ষতার জন্য একটা আমলার কাছে কতটুকু আমরা আশাবাদী হতে পারি লেভেল প্লেইং ফিল্ডের উপর নির্বাচন করা, কারণ আমলারা ছাড়া তো আসলে নির্বাচন কেউ করে না। আমলারা A to Z আমলাদের হাতে নির্বাচন। মানে আপনি বলতে চাচ্ছেন যারা আগে ছিল সেই তারাই আছে, আর যেই কয়েকটা চেঞ্জ হয়েছে তারা বিশেষ কারো জন্য চেঞ্জ হয়েছে, তাদেরকে দেখভাল করার জন্য। সামনে একরকম ভাষা তাদের, আর ভেতরে নেপথ্যে আরেক রকম ব্যবহার তাদের। তো ওই ব্যবহারে আপনার যারা ভোটার তারা কিন্তু ভীত, যারা সচেতন ভোটার তারা আরও বেশি ভীত। তা এই অবস্থায় আপনার ধরেন এই যে যেমন গতকাল থেকে চলছে, এরকম যদি আরও 10-15 দিন চলে, তাহলে মানুষের ভেতরে একটা সাহস সিরিয়াস হবে। কিন্তু মানুষ কিন্তু মনে করছে প্রতিনিয়তই কোনো একটা খবরের জন্য অপেক্ষা করছে। কেউ ফোন করলে বা কারোর সঙ্গে দেখা হলে এই একই কথা, হ্যাঁ কি যে হয়। কারণ সরকার প্রধান যখন বলে যে নির্বাচনের আগে বড় কোনো ডিজাস্টার হতে পারে, বড় কোনো রকমের সমস্যা হতে পারে, তাহলে মানুষ ভয় পাওয়াটা মানুষকে অস্বাভাবিকভাবে চিন্তা করা যায় না। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নির্বাচনে, উনি যখন বলে যে এই অবৈধ অস্ত্রগুলো বা খোয়া যাওয়া অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার হবে না, আমি অ্যাসুরেন্স দিচ্ছি। উনি কিভাবে অ্যাসুরেন্স দেয়? তাহলে উনি জানে কাদের কাছে অস্ত্র আছে, তো তাহলে উনি কেন অস্ত্রগুলা বের করছে না? এমনও তো হতে পারে তাদের যে সক্ষমতা সের উপর নির্ভর করে উনি বলছেন। তাদের সক্ষমতা আমরা এখন পর্যন্ত আমরা কোনো কিছু সক্ষমতা দেখেছি? আমরা কি হাদি হত্যার বিচারের এখন পর্যন্ত সক্ষমতা তাদের দেখেছি? তারপরে আপনার ফার্মগেটে যে হত্যাকাণ্ডটা হলো বিএনপির মুসাব্বিরের, আমরা তার কোনো কিছু কুলকিনারা পেয়েছি? কয়টা আসামি অ্যারেস্ট করলেন? আসামি আপনি সন্দেহ বসে অ্যারেস্ট করতে পারেন, আসামি নর্মাল অ্যারেস্ট করতে পারেন, তারপরে চুপ থাকলেন। আপনি প্রতিদিন তো কেন মার্ডারগুলো হচ্ছে নির্বাচনের আগে, এটার তো ডেলিভারি ওই ওদের যাদের অ্যারেস্ট করছে তাদের কাছ থেকে তো তথ্যপাত্র আমরা পত্রিকায় বা টেলিভিশনে দেখতে চাই, পড়তে চাই। মানে আসল রহস্য উদ্ঘাটন এবং রহস্য উদ্ঘাটন না হলে তো প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত। আমি একটু মুশতাক ভাইয়ের কাছে ঘুরে আসি আপনার এই বিষয়টা নিয়ে, এই প্রশ্নটা নিয়ে। আপা যে আশঙ্কার বিষয়গুলো বলেছিলেন, পুলিশের সক্ষমতা, যে এখন পর্যন্ত তারা নিজেরা ট্রমার মধ্যে আছে কিংবা তারা যে অ্যাক্টিভলি কাজ করতে পারছেন, এই বিষয়টা নিয়ে আসছেন। বা আমলাদের যারা এখন আছেন তারা যে সে আগের আমলা, তারা যে ইলেকশন কিংবা পরিবেশ সুষ্ঠু রাখবে সে পক্ষে কাজ করবেন, সে ধরনের কোনো নিশ্চয়তা নেই। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপা বলতে চাচ্ছেন যে ইলেকশনকে ঘিরে শঙ্কা থেকেই যাচ্ছে। এই বিষয়ে আপনার কথা শুনবো ডক্টর মুস্তাক হোসেন। হ্যাঁ, ইলেকশন একটা বড় বিষয়। আমি তো রাজনৈতিক দলের ভূমিকা বললাম, আপা প্রশাসনের কথা বললেন, যার মধ্যে সিভিল প্রশাসন, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীও ডিপ্লয় করা আছে। দেখুন, 8ই আগস্টের পরে একটা নীতিমালা যেটা করা হয়েছে সেটা ত্রুটিপূর্ণ। যে আগেকার সরকারের প্রতি রাজনৈতিকভাবে আনুগত্য দেখিয়েছে যারা, তারা প্রশাসনের শীর্ষ পদে ছিল, আনুগত্য দেখিয়েছে বা কপট আনুগত্য ছিল, যাই হোক না কেন, সে আনুগত্য দিয়ে তাদের সরকারকে রক্ষা করতে পারে নাই, সেটা যাক ভিন্ন কথা। এরপরে একেবারেই যারা নিরপেক্ষ, যারা কোনো দলীয় আনুগত্যকে পছন্দ করে না, তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের তদবিরে, তাদের সুপারিশে কাউকে সরানো হয়েছে, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে। একেবারে পরিপূর্ণভাবে রাজনৈতিক তাদের ডোসিয়ার যাচাই করে। উচিত ছিল যে না, কোনো রাজনৈতিক দলের সক্রিয় সম্পর্ক নাই বা এই ধরনের স্বাধীনচেতা মানুষ, তাদেরকে দিয়ে যদি আপনি প্রশাসনটা সাজাতেন, তাহলে কিন্তু এই সক্ষমতা নিয়ে প্রশ্ন আসতো না। এখন যারা রাজনৈতিক বিবেচনায় সিভিল প্রশাসন, পুলিশ বা ওসব জায়গায় তারা সামনে এসছে, চাকরি তো করা হয়নি, কিছু লোক চাকরি গিয়েছে, কিন্তু কেউ পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কাউকে সামনে আনা হয়েছে। এখন যেই ব্যাকিংয়ের কারণে সে সামনে আসলো, তাকে খুশি করতে গিয়ে কিন্তু এই ব্যত্যয়গুলো হওয়ার আশঙ্কা আছে। আগেকার সরকারের সময় যখন একজন বিশেষ জেলা বা বিশেষ নেতার সুপারিশে একজন পদপদায়ন পেল, সে তো চাকুরির বিধি
বা নিয়মকে তোয়াক্কা করেনি, তারা ওই নেতার নির্দেশ বা ওই রাজনৈতিক বলয়েরকে খুশি করতে গিয়ে মাঠ পর্যায়ে এবং কেন্দ্রে তারা এই অপকর্মগুলো করেছে। ঠিক তার উল্টোটা কিন্তু এখন হচ্ছে, উল্টো রাজনৈতিক আনুগত্য, উল্টো নেতার তদবির এবং মাঠ পর্যায়ে তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে এই কাজগুলো করা হচ্ছে। ফলে দেখেন এই যে নির্বাচন কি বলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় যে কি ন্যাক্কারজনক ঘটনাগুলো দেখলাম, এবং সেখানে সামান্য কিছু অজুহাতে কারোটা বাতিল হয়ে যাচ্ছে, কারোটা রক্ষা করা হচ্ছে। এবং যখন যারা বাতিল হয়েছে তারা ধরলো যে স্থানীয় যারা রিটার্নিং অফিসার যে আপনি এটা কেন করলেন, যখন একান্তে আলাপ হয়েছে ভাই এখানে তো মবের মধ্যে কি আমরা তাহলে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাহলে আপনার নির্বাচনটা ক্ষতিগ্রস্ত হবে, ভাই যান নির্বাচন কমিশনের কেন্দ্রে আপনারা পেয়ে যাবেন, আমরা এখানে কোনো মতে সিচুয়েশন ম্যানেজ করেছি। তাহলে এই যদি হয় প্রশাসনের অবস্থা যে ওখানে মবের ভয়, সে তাহলে ভোট কাউন্টিংয়ের সময় কি অবস্থা হবে? তাহলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে প্রশ্নটা উঠতেছে, এই জায়গাটায় আপনারা কতটা মানে আশান্বিত হবেন? আমি এখানে যারা কর্মকর্তা আছেন তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন করছি না, তাদের অবশ্যই দক্ষ তারা, কিন্তু উপরের থেকে যদি তারা এইটা বার্তা পান যে তারা যাদের সুপারিশে নিয়োগ মানে পদায়ন হয়েছে শীর্ষ পদে, ওটা যদি কেটে দেওয়া যায় যে না, নিরপেক্ষভাবে যারা দক্ষ হতে পারে তিনি মনে মনে কাউকে সাপোর্ট করতে পারেন, কিন্তু তার সার্ভিস রেকর্ডে কারো দলীয় অন্যায় আবদার শোনার হিস্ট্রি নাই, তারা যদি সেভাবে পদায়ন হয় এবং সেই অ্যাসিউরেন্স পায়, অবশ্যই তারা খুব ভালোভাবে নির্বাচনটা করতে পারবে। পুলিশও বলেন বা এই যারা সিভিল প্রশাসন এবং নির্বাচন কমিশন, সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকেও কিন্তু নানা রকম অদৃশ্য হুমকি দেওয়া হয়, অথবা যারা যেই তদবিরে সেই জায়গায় গিয়েছে সেই তদবিরের কথা শুনতে হয়। এটা উঠিয়ে নেন, যদি এখানকার অন্তর্বর্তী সরকার এখনও সময় আছে, তারা যদি এটা অ্যাসার্ট করতে পারেন যেখানে কোনো রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পদায়ন বা ওগুলো ভুলে যাও, আমরা গণতন্ত্র বাঁচানোর জন্য একটা সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন করব, যেই জিতে আসুক আমাদের কোনো স্টেক নাই এখানে, তাহলে এদেরকে দিয়েই একটা দক্ষ নির্বাচন করা যাবে। এরা পার্সোনালি অদক্ষ আমি এটা মনে করি না। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। দর্শক যে কথা বলতে চাই অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, মনিয়াপা আপনি বিরতিতে যাবার আগে মুশতাক ভাইয়ের আগে আপনি যখন বলছিলেন তখন এনসিপির এক নেতার বক্তব্য দিয়ে আপনি বলছিলেন যে মানে শঙ্কার কথা জানাচ্ছিলেন। তা আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, এখন এনসিপি এবং জামাত তারা সমঝোতার যে জোট সেই জায়গাটায় তারা আছে, এবং কালকেও তারা কথা বলেছেন জামাতের আমির, এবং আজকে যেটা বলেছেন যে ভোট ডাকাতিতে সাবধান করেছেন শফিকুর রহমান, এবং নাহিদ ইসলাম যেটা বলেছেন একটি দল আতঙ্কের পরিবেশ তৈরি করছে অভিযোগ। মানে আমি এই প্রশ্নটা এই কারণে করলাম দুইজনের বিষয়টা, যে এখন তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, আপনার কাছ থেকে শুনবো আমি একটু। দেখেন, এই কথাটা আপনার উত্তরটা দেওয়ার আগে আমি বলি যে জামাতের একজন নেতা কয়েকদিন আগে বলেছে যে ভোট কেন্দ্রে আসার আগে যারা এদিক ওদিক বলছে, ভোট কেন্দ্রে আসার আগে মা বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন, বুঝছেন? তো তারাই কিন্তু এই ধরনের ভীতকর পরিস্থিতির জন্ম দিচ্ছে। আপনার বিএনপির কথা যদি আঙ্গুল দিয়ে, আপনার কথাও ঠিক, তারা আছে আর কে যে বিএনপি ছাড়া কাকে ধরবে, জোটই তো দুইটা, এই দিকের কথাই তো আঙ্গুল দিয়ে তুলেছে। তো বিএনপি তো কোনোখানে এইরকম করে নাই বা বলে নাই। যদি তাদের কথায় বিএনপি যদি এই ধরনের কাজ করে, তারা প্রতিহত করবে। তারা যদি এই ধরনের কাজ করে যে ওর পাত খালি আমার পাত তো খালি খাবার নাই, এটা যদি মনে করে এটা করে, তাহলে তাদেরকেও বিএনপিরও উচিত হবে তাদের প্রতিহত করা। যে কোনো মূল্যেই হোক, নির্বাচনটা যেন বানচাল না হয়, নির্বাচনের পরিবেশটা যেন ক্ষতিকর না হয়, মানুষ যেন সাহস নিয়ে ভোট দিতে পারে। আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এইটা যেন কার্যকরী হয়, সেই ব্যবস্থাটা থাকলেই আমরা খুশি। আপনার পার্টির চেয়ারম্যান কালকে বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ষড়যন্ত্র কথা বলেছেন। হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র তো এটা নতুন কিছু না। আপনার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশনের পরে নীলক্ষেতে 29,000 ভোটের জন্য 80,000 ব্যালট পাওয়া গেল, সেটা কারা করবে সেটা আমি বলছি 80,000 ব্যালট পাওয়া গেল, আমার দল তখন কেন কিছু বললেন না আমি জানি না। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, হয় না, কে বলেছে? আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার নেহেরিন
তা সে তো প্রায় টকশোতেই বলে, আমি দেখি যে আমি যে কারচুপি দেখেছি এটা আমি আমার জীবনে আর কখনোই দেখিনি, আমি যেটা শিকার হয়েছি। এবং বিশ্ববিদ্যালয়ের টিচাররা যখন আপনার পদত্যাগ করে নির্বাচন চলাকালীন সময়, এরপরে কি বলতে হয় যে ছোট ছোট জায়গাতে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, বড় জায়গাতে কি হবে? আমি আপনাকে প্রমাণগুলা বলছি, আর কিছুই না। না হলেও খুবই ভালো, কিন্তু যদি হয় তাহলে ইঞ্জিনিয়ারিং যাতে না হয়, বিএনপি একটা বড় দল, আমি বলবো যে এই ব্যাপারে যেন অতন্ত্র প্রহরীর মতো কাজ করে। ধন্যবাদ নির্ভয় চৌধুরী মনি। ডক্টর মুস্তাক হোসেন, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট ডাকাতি, ভীতিকর পরিবেশ, এই যে যেসব তর্ক যুদ্ধগুলো হচ্ছে, তর্কে থাকলেই ভালো, কিন্তু এগুলো যে ভোটের মাঠে এগুলো চলে আসে এবং এই আশঙ্কাটা যদি সত্যি হয় তাহলে আমাদের এই যাওয়ার জায়গাটা কোথায়? না, এটা তো আমরা আশা করি না, কারণ এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই যে তার সেই দলের পক্ষে তারা অতীতের কায়দায় তারা ভোটকে টুইস্ট করবে বা বিকৃত করে তাদের পক্ষে ফলাফল ঘোষণা করবে। তবে অভিযোগ আছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলে ফেলেন মুখ ফসকেই হোক বা বিশ্বাস থেকে, যে ছাত্ররা একটা দল করেছে, তারা ইলেকশন করছে, তারা এমপি হবে, মন্ত্রী হবে। এটা আর এটার কিন্তু ব্যাখ্যাও তিনি কি দেননি। এটা অভিযোগ করা হচ্ছে তাহলে তার দল তাহলে একটা নির্বাচনে আছে, তিনি চান তারা মন্ত্রী হোক, অর্থাৎ তারা নির্বাচনে জয়লাভ করবে। এখন সেই দল তো একা নেই, একটা জোটে আছে, সেই জোট জয়লাভ করে তিনি চাচ্ছেন সেটা। কাজে এটা প্রধান উপদেষ্টার পরিষ্কার করা উচিত। আমরা বিশ্বাস করতে চাই না যে তিনি কোনো একটা দলকে জিতাবার জন্যে যেভাবে বিগত আওয়ামী লীগ সরকার ইয়ে করেছে, মানে একতরফা ভোট করেছে, বা 2018 সালে সব দল ইলেকশন করেছিল, 2018 সালে যেভাবে ন্যাক্কারজনকভাবে হয়েছে আমরা আশা করি না এবং সেটা মনেও করি না। তাই এগুলো সন্দেহ আছে। তো যদি এখানে প্রশাসনকে, আমি আগেই বলেছি যে প্রশাসন যদি এই বার্তাটা পায়, কোনো দল দেখব না, কে আমাকে বসালো, কে আমাকে এই দায়িত্ব দিল, সে বিষয় না। এই দেশের অস্তিত্ব যদি নিষ্কণ্টক করতে হয়, আমাদের সার্বভৌমত্ব যদি আমাদের বজায় রাখতে হয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা রাখতে হয়, আমাকে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি প্রশাসনের মধ্যে এবং জনগণের মধ্যে, তাহলে নিশ্চয়ই তার প্রভাব নির্বাচন পরিচালনার পড়বে। কেউ ইচ্ছা করলেও এটা কারচুপি করতে পারবে না। এবং আমরা দেখেছি যে ডিজিটাল যুক্ত গত সরকারের আমলেও ছিল, কিন্তু রাতের বেলা যে ভোট হয়েছে এটার কোনো ডিজিটাল প্রমাণ খুব কম পাওয়া গেছে। যাদের কাছে ছিল তারা এখনও প্রকাশ হয়তো করতে পারেনি। এমন ভীতি ছিল যে ডিজিটালিও রেকর্ড করতে পারেনি রাতের বেলা এইভাবে ভোটগুলো কারচুপি হচ্ছে, ভোট দেওয়া হচ্ছে। কাজেই টেকনোলজি আছে এগুলো ধরার, কিন্তু সেই টেকনোলজি ব্যবহারকারী যদি ভয় পেয়ে যায় তাহলে আপনি সে প্রমাণও পাবেন না। কাজে সেটা যেন না হয়, তাহলে কিন্তু আমাদের সবার জন্যেই, যিনি করবেন তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, আর যারা আছে অন্যরা তো ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করি না এই ধরনের কিছু হবে। ধন্যবাদ মুশতাক ভাই। আপা, আর এই নির্বাচনকে ঘিরে একটা বড় প্রশ্ন একদম সামনে আসছে, যত দিন যত যাচ্ছে তত এই প্রশ্নটা আরও বড় হচ্ছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ তারা নির্বাচনে নেই, তাদের একটা ভোট ব্যাংক আছে, এই ভোটগুলো কোন দিকে যাবে এইটা নিয়ে একদম মানে কি মনে হয় আপনার কাছে? আমি প্রশ্নটা করি। দেখেন, আওয়ামী লীগ একটা পুরানো দল, বড় দল, অস্বীকার করার কিছু নেই, অনেক বিতর্কিত দল, কিন্তু বড় দল। সেই আওয়ামী লীগ পুরানো দল হিসেবে, এতদিন রাজনীতি করা হিসেবে, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ ঢালাওভাবে কাউকে ভোট দিয়ে দিবে? তাদের একটা হিসাব আছে, তাদের হিসেবের বাইরে যাবে না। আমার কাছে মোটা দাগে মনে হয় জাতীয় পার্টি নির্বাচন করছে, তারা আওয়ামী লীগের মানে মুমূর্ষু, মানে এই মুহূর্তে আর অর্ধমৃত, তারা এই অর্ধমৃত হওয়ার আগ পর্যন্ত বা কন্টিনিউ তারা তাদের সাথে অ্যালায়েন্স আছে। তো ভোট যদি দিতে হয় প্রথম কথায়, তাহলে তারা জাতীয় পার্টিকে দিবে, নাম্বার 1। নাম্বার 2 যদি দিতে হয় তাহলে তারা জামাতকে দিবে। আচ্ছা, জামাতকে দিবে এই কারণে, জামাত তাদের নামে কোনো মামলা করে নাই, খেয়াল করেন। সারা বাংলাদেশে জামাতকে এত টর্চার করেছে, প্রথম সারির 10টা নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। তা জামাত তারপরেও মামলা তো দেয়ই নাই। জামাত তাদের যারা যারা দুরবস্থায় আছে তাদের বাড়িতে বাজার পাঠাচ্ছে,
তাদের রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, নিরাপদ জায়গা দিচ্ছে, এই যে, এবং প্রকাশ্যে বলছেও, মুজিবুর রহমানের এলাকায় বলছে যখন উনি ছিল ভোটটা ওনাকে দিচ্ছেন, এখন উনি যেহেতু নাই ভোটটা আমাকে দিবেন, আবার যদি উনি আসে তাহলে আবার তাকে দিবেন। কত সুন্দর! এটারে আমাদের গ্রামে বলে মাইলি। জামাত তো এই ধরনের অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে। এখানে তো অভিযোগের কিছু নাই, আপনি আপনার ভোটটা কাকে দিবেন। আমি যদি বাস করে নিতে পারি তাহলে তো আপনি দিবেন, এটার জন্য তো উনি আপনাকে শোকজ করতে পারে না। তো এইটা আমরা যেটা বুঝছি, আমি এই কথাই বললাম, মোটা দাগে বললাম যে আওয়ামী লীগ নেতাদের শেল্টার দিচ্ছে এই ভোটের জন্য। অবশ্যই এখানে ভোটের রাজনীতির বাইরে আর কিছু নাই ভাই এই মুহূর্তে। তাহলে তো জামাত যেটা করেছে, তাহলে জামাত তো সেটা ঠিক, তারা তো আগেই তারা তো স্বীকারই করেছে তারা গুপ্ত রাজনীতি করেছিল। তো তারা, তাদের সঙ্গে তো একটা সম্পর্ক আছে অনেক দিনের সম্পর্ক, একসঙ্গে কাজ করার সম্পর্ক, একসঙ্গে রাজনীতি করার সম্পর্ক, একসঙ্গে একটা পাত্র থেকে আরেকটা পাত্র ঢাললে যে দুইটা পাত্রই দরকার হয়, কিন্তু সবসময়ের জন্য একটা পাত্র আধা খালি থাকে, যেহেতু তাকে দিয়ে ব্যবহার করা হয়। ঠিক ওরকম এই পাত্রের জিনিস ও পাত্রে গেছে, ও পাত্রের জিনিস এই পাত্রে আসবে। এইখানে তাদের সাথে যে ইন্টিমেসিটা, এই ইন্টিমেসিটা বিএনপির সাথে হবে না। আরেকটা সুবিধা আছে, আওয়ামী লীগ যদি তাদের ভোট জামাতকে দিতে পারে, আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না। আওয়ামী লীগ যদি, আমি আমার যুক্তির কথাগুলো তুলে ধরছি, আমাকে তো আর কেউ বলে নাই। আওয়ামী লীগ যদি জামাতকে ভোট দিয়ে পাশ করাতে পারে বা জামাতকে আনতে পারে তার টার্গেট অনুযায়ী, সারা বিশ্বকে বুঝাবে এইভাবে যে আমরা বলেছিলাম যে ওই দেশে জঙ্গিতে ভরপুর, ওই দেশে আমরা ছাড়া একমাত্র আর কারো কাছে ক্ষমতা নিরাপদ না। যে আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি যে তারা এটা সে সারা বিশ্বে বলার একটা সুযোগ পাবে যে মৌলবাদরা দেখেন আমরা ছাড়া মৌলবাদরা আসে। তো এই জায়গাটায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের জনম আপনার বৈরিতা, এই বৈরিতা মিটানোর মতো আওয়ামী লীগ চরম বিপদে না পড়লে এই বৈরিতা ওইভাবে, কারণ আওয়ামী লীগ এখনো ভয় পাইলে বিএনপিকেই, ধন্যবাদ আপনার শত্রু মনে করলে বিএনপিকেই, এবং মিত্র কখনোই বিএনপিকে মনে করেন। ধন্যবাদ মনিয়াপা। মুশতাক ভাই, আমি একই প্রশ্ন আপনার কাছে রাখবো আর কি, যে এই ভোটগুলো, আওয়ামী লীগের এই ভোটগুলো কোন দিকে যাবে? আপাতত বিশ্লেষণ এবং তার যে বিশ্লেষণ উনি যেটা বোঝালেন যে জামাতের দিকে যাচ্ছে। এখানে আরেকটা লাইন বলি, শফিকুর রহমান সাহেব কিন্তু বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। খেয়াল করেন, মেসেজটা কিন্তু আরো অনেক আগের, একদম 5ই আগস্টের মাসখানেক বা 2 মাসের মধ্যেই মেসেজটা থ্রো করেছেন উনি। মুশতাক ভাই। জি, একটা কথা, যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চাইতো তাকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ছিল। নির্বাচনের মাঠেই তাকে পরাজিত করা দরকার। আপনি তাকে নির্বাচন থেকে বাইরে রেখে এটা তো রাজনৈতিকভাবে পরাজিত হয় না। আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন তারা জামাতকে বাইরে রেখেছিল, তো জামাত তো এতে নিশ্চিহ্ন হয়নি, বরঞ্চ অনেক শক্তি নিয়ে বেরিয়ে এসছে। কাজে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠেই পরাজিত করা উচিত ছিল। যাই হোক, আওয়ামী লীগও চায়নি, তারা এই সরকারকে অবৈধ মনে করে, তারা 5ই আগস্টে গণঅভ্যুত্থানকে জঙ্গি হামলা মনে করে। কাজে তারা এই নির্বাচন তারা মেনে নিতে পারছে না। তবে আওয়ামী লীগের মধ্যে যারা ফৌজদারি অপরাধের আসামি তাদেরকে বিচার হোক, কিন্তু একটা জিনিস হচ্ছে কিন্তু গ্রামে গঞ্জে, যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে মামলা করে গ্রেফতার বাণিজ্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিভিন্ন এলাকা থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে তাদেরকে এলাকা ছাড়া করা, যে তাহলে কারা মামলা দিচ্ছে, কারা পুলিশের কাছে গেলে বলে ভাই আমাদের হুকুমে তো চলছে না, অমুকে বলেছে তাকে ধরে নিয়ে আসতে। আবার আরেক দল গিয়ে দেখা যাচ্ছে যে তাদেরই হয়তো একটা অংশ অথবা অন্য একটা দল গিয়ে তাদেরকে থানা থেকে বের করে নিয়ে আসছে। মানে একে নির্বাচনের কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকদেরকে এভাবে ফুটবল খেলার মতো যে একবারে এই দিকে লাথি মেরে একদিকে, খুবই খারাপ কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটা আমি জানি না। এটা একটা হচ্ছে তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, তারা এই ভোটকে তারা অ্যাকসেপ্ট করছে না, তারা প্রতিহত করার ডাক দেন। আমি যতটুকু জানি যে তারা বলছে নৌকা না থাকলে এই ভোটে আমরা নাই। আরেকটা হচ্ছে স্থানীয় বিষয় আছে। আওয়ামী লীগের সব সমর্থক তো তাদের দলীয় এই কমান্ডে তাদের ইয়েতে নাই। যারা সাধারণ সমর্থক তারা একটা হচ্ছে তাদের জাতীয় সিদ্ধান্ত কিসেরা দেখবে। আবার কোনো জায়গায় এমন কথা বলা হচ্ছে, তোমরা যদি ভোট দিতে না যাও, ধরে নেব তোমরা বর্জন করেছো, তাহলে তোমাদেরকে এলাকা ছাড়া করে দিব। তাহলে ভোট দিতে বাধ্য করছে কোনো জায়গায়। আবার কোনো জায়গায় বলছে তোমরা ভোট কেন্দ্রে আসবা না। এই বাধ্যর সংখ্যাটা কি বেশি না কম? এটা মিক্স। কোনো জায়গায় বলছে তোমরা ভোট দিতে আসবা না, তোমরা এলাকায় দেখতে চাই না, ভাগো এখান থেকে। কোনো জায়গায় বলছে আমাদের পক্ষে ভোট দিতে হবে, ভোট কেন্দ্রে না গেলে বোঝা যাবে তোমরা আমাদের ভোট দিচ্ছ না। এ কাজে একটা স্থানীয় ফ্যাক্টরও কিন্তু নির্ভর করে কোন প্রার্থী
তাকে হুমকি দিচ্ছে, কোন প্রার্থী তার প্রতি সহানুভূতিশীল। এটা একটা স্থানীয় ফ্যাক্টর। আর হচ্ছে জাতীয়ভাবে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে সে তাদের বিষয়। কাজে এখানে একটা মিশ্র বিষয় আছে। তবে আমার মনে হয় যে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরকে বা সেই নামধারীদেরকে যেই মামলা বাণিজ্য করে হয়রানি করা হচ্ছে অবিলম্বে বন্ধ করা উচিত, এবং প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতাদেরকে এই বিষয়ে নজর দেওয়া উচিত। এটা তাদের কিন্তু লাভ হচ্ছে না, অন্যরা করলেও তাদের ক্ষতি হবে, এবং এটা এই ধরনের উইচ হান্টিং নির্বাচনের কেন্দ্র এবং সংখ্যালঘু সম্প্রদায় এটা বন্ধ করা উচিত। মুস্তাক ভাই, আমরা একদম শেষ দিকে একদম শর্ট করে আমি একটা প্রশ্ন করতে চাই ছোট করে। সেটা হচ্ছে কালকে টিআইবির যে প্রতিবেদনটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, এবং সেইখানে কোটিপতির সংখ্যা প্রায় 891 এবং শতকোটির মালিক 27 জন, এবং মোট প্রার্থীর ঋণের দায় আছে 25.57%। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে হলফনামায় ভুল তথ্য, মিথ্যা তথ্য দেয়া, এই জায়গাটা থেকে আমরা এখনো তো বেরোতে পারিনি। হ্যাঁ, হলফনামা বলেন বা ট্যাক্স ফাইল রেকর্ড এখনও আমরা শতভাগ স্বচ্ছ এটা বলা যাবে না। বিভিন্ন গবেষণা ফলাফল তাই বলে। তো সেক্ষেত্রে তো এই টিআইবির এটা বাস্তবেরই প্রতিফলন, হয়তো বাস্তবটা আরও বেশি। এবং এটা ঠিক যে যেভাবে নির্বাচনের আইনও যেটা করা হয়েছে 50,000 টাকা মনোনয়নের জন্য জমা দিতে হবে এবং সিডি কিনতে হবে, ভোটার লিস্ট অনেক প্রায় 1 লাখ টাকা পড়ে যায়। একজন সাধারণ কর্মী, নিম্ন মধ্যবিত্ত বা এমনকি মধ্যবিত্ত প্রার্থীর পক্ষে এই ধরনের নির্বাচন করা অসম্ভব। তাহলে বাকিটা থাকছে কি? তাহলে আপনাকে টাকাওয়ালা যারা আছে সেই টাকাওয়ালাদের নিয়ন্ত্রণে নির্বাচন হবে, নিজে টাকাওয়ালা নির্বাচন দাঁড়াবে, অথবা টাকাওয়ালারা প্রার্থীকে স্পন্সর করবে, মানে পরোক্ষভাবে টাকাওয়ালাদের প্রমোট। হ্যাঁ, কাজে এটা তো মানে খুবই আমাদের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কারণ দুর্নীতি এবং লুটপাটকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, আপনি রাজনীতি থেকে এই স্বৈরাচার এবং রাজনীতির যে দখলবাজি, লুটপাট এবং রাজনৈতিক পদ ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন, যেটা কোনো শাস্তি হবে না, এগুলো কিন্তু বন্ধ করা মুশকিল হবে। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। মনিয়াপা, এই বিষয়ে আমি একটু শুনবো আপনার কাছ থেকে। দেখেন, 1981 জন প্রার্থী, এইবার তার মধ্যে 891 জনই কোটিপতি। এই যে কথাটা মুস্তাক ভাই বললেন তার চেয়ে অনেক বেশি আমার মনে হয় ফাইনালি বাস্তবিক অর্থে যারা হলফনামায় অসত্য বলেছে। কোটিপতি ছাড়া মনোনয়ন পায় না, বা মনোনয়ন দেওয়া হয় না, বা মনোনয়নে নির্বাচন করতে সাহস পায় না। হ্যাঁ, তো এই যে কোটিপতি, শত কোটিপতি, হাজার কোটিপতি, তো এই হাজার কোটিপতিরা কোটিপতি ইনকাম করতে যেভাবেই ইনকাম করেন না কেন, আপনি ন্যায় বা অন্যায়ভাবে আপনাকে সময় দিতে হয়। তো একজন আইন প্রণেতা ব্যবসা করবে না সংসদে সময় দিবে, রাষ্ট্রের জন্য সময় দিবে, এটা কিন্তু একটা আমি অন্য জায়গায় গেলামই না। আপনি সংসদকে প্রাণবন্ত করতে গেলে, সংসদ দিয়ে দেশের উন্নয়ন করতে গেলে, সংসদ দিয়ে দেশটাকে সমৃদ্ধির পথে নিতে গেলে আপনার ব্যক্তিগত সমৃদ্ধশালীরা পারবে না। এটা বুদ্ধিজীবীদের কিন্তু খুব বেশি পয়সা থাকে না। বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয়, যে সে বুদ্ধিকে অনুসরণ করে ব্যবসায়ীরা শিল্পপতি হয়, শিল্পপতিরা শিল্পপতি হয়, আপনার লেখাপড়া যারা করে তারা উচ্চ শিক্ষা লাভ করে। এই টাইপের মানুষ এইখানে আইন প্রণীত মানে এক ধরনের বুদ্ধিজীবীদের জায়গা হওয়ার কথা, এইখানে কোটিপতির জায়গা হওয়ার কথা না। আমরা এই জায়গাটাতেই ভুল করি, আমাদের অঙ্কুরেই বিনাশ। এই অঙ্কুরে বিনাশ যতদিন আপনার আইন প্রণেতারা কে টিআর জিআর কাবিখা বন্টন করবে, এলাকার মসজিদ মাদ্রাসা আপনার গুরুস্থানের কাজ করবে, টাকা চুরি করবে, ততদিন পর্যন্ত এ দেশের আইনের ওই সংশোধনী হবে, আর নিজের প্রয়োজনে সংশোধনী বানাবে, দেশের কোনো লাভ হবে না, শুধু নিজের জন্যই হবে। ধন্যবাদ মনিয়াপা এবং মুশতাক ভাই আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।